অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এসপি দাস। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান না। ডক্টর মধুমিতা দেবনাথের মৃত্যু খুন, পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ, ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন। আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য। সুন্দর, শিলিগুড়ির পর জঙ্গলমহলে পর্যটক টানতে উদ্যোগ। ঝাড়গ্রামে 10 কোটি টাকা খরচ করে টাইগার সাফারি তৈরি করা হবে, মুখ্যমন্ত্রী তেমনটাই বলেছেন। এবং খড়গপুর ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল করিডোরও তৈরি করার বলেছেন। প্রথম কথা হচ্ছে 10 কোটি টাকাতে কিছু হয় না। ওনার কোনো আইডিয়া নেই, বাস্তব জ্ঞান নেই। আর শিলিগুড়িতে যেটা করেছেন ওনার ব্যক্তিগত আমোদ প্রমোদের জন্য, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। জঙ্গলমহলে যেভাবে গাছ চুরি ওরা করছে, উনি আজকে যাদের পাট্টা দিয়েছেন জঙ্গলমহলে, তার মধ্যে এমন 255 জন আছে যারা জঙ্গলমহলের লোকই। আমি তালিকা আপনাদের দিয়ে দিব ঠিক সময়। উনি জঙ্গলমহলকে ধ্বংস করতে এসছেন। বান্দোয়ানে ক্র্যাশারগুলো থেকে মাসে 50 লক্ষ টাকা তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে যায়। বাঁকুড়া জেলার প্রত্যেকটা বৈধ অবৈধ ঘাট, ইচ ঘাট 5 লক্ষ টাকা করে বালির। কত ঘাট আছে আপনি হিসাব করুন। বৈধ ঘাট যদি 200 থাকে, 2000 অবৈধ ঘাট আছে বাঁকুড়া জেলায়, ইন্টু 5 লাখ হিসাব করে বৈভব তৈরি তুলে দিয়ে আসছে। একইভাবে ঝাড়গ্রামে মোরাম জঙ্গলমহলের কাঠ পাচার করে ধ্বংস করছে জঙ্গলমহলে। সাঁওতালি ভাষায় স্কুলগুলো হয়নি কেন? এখানকার ছেলেরা সব ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, ছত্তিশগড়ে কাজে চলে যাচ্ছে কেন? একটা কর্মসংস্থান নেই। উল্টো দিকে বাবা সাহেব আম্বেদকর যে সংরক্ষণ দিয়েছিল এসসি এসটি এবং কুর্মী সহ হিন্দু ওবিসিদের, সেটা আপনি কেড়ে নিয়েছেন। আপনার জুনিয়র কনস্টেবল, লেডি কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, জঙ্গলমহলে যে 14,000 নিয়োগ হয়েছে 23টা থানা এলাকায়, অবিভক্ত মেদিনীপুর মানে ঝাড়গ্রাম আর পশ্চিম নিয়ে বাঁকুড়া এবং পুরুলিয়ার 23টা থানায় 14,000, সেখানে এসসি এসটি কুর্মী সহ ওবিসিদের সংরক্ষণ দেননি। জঙ্গলমহলের মানুষ পাওয়া তো দূরের কথা, বঞ্চিত হয়েছে। মোদিজির পাঠানো অন্ন সুরক্ষা যোজনাকে দিদির চাল বলে আপনার লোকরা চালায়, আর ওই 1000, 800, 500 করে কিছু টাকা দেন, তাতে কিছুই হয় না। জঙ্গলমহলের যুবকরা তারা কর্মসংস্থান চায়। জঙ্গলমহলের জনজাতিরা তারা সাঁওতালি ভাষায় আধুনিক চিকিৎসা চায়, আধুনিক শিক্ষা চায়। জঙ্গলমহলের লোককে কেন রাঁচি, জামশেদপুরে গিয়ে চিকিৎসা করাতে হয়? এখানে একটাও সুপার স্পেশালিটি হসপিটালে কোনো নিউরোসার্জন থেকে শুরু করে কোনো ভালো ডাক্তার নেই। স্বাস্থ্যসাথীর কার্ড চলে না, ন্যূনতম স্বাস্থ্যের পরিষেবা এখানে পায় না। তা আপনি যেটা অধিকার সেটাই দিতে পারেননি। এইসব কথা বলে আপনি আজকে বলে গেছেন 1 লক্ষ পরিবারে জল দিয়েছি 1.5 লক্ষ টাকার।
তো জল জীবন মিশন তো নরেন্দ্র মোদীজি। কত আর নাম চুরি করে স্টিকার লাগাবেন? শুভেন্দুদা, বলছি যে কোচবিহারের শীতলকুচিতে আজও কয়েক হাজার বাংলাদেশি জমায়েত করেছে, তারা এপারে ঢোকার চেষ্টা করছে। ভারত সরকার দেখছেন গতকাল নরেন্দ্র মোদীজি হিন্দু এবং মাইনরিটিদের সুরক্ষার কথা ওখানকার তত্ত্বাবধায়ক প্রধানকে জানিয়েছেন। আজকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে হিন্দু এবং মাইনরিটিদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এডিজি বর্ডারের নেতৃত্বে হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে যাতে ওপারে থাকা হিন্দুদের শারীরিক এবং সম্পত্তির ক্ষতি না হয়। তারপরেও যে কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি, 2019 সালে সিএএ তৈরি করেছিলেন নরেন্দ্র মোদীজি। কেন? তিনি জানতেন যে ধর্মীয় উৎপীড়ন করে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, বুদ্ধিস্ট এদেরকে এরা তাড়াবে। তাই জন্য সিএএ 2024-এর 6 মার্চ সিএএ কানুন চালু হয়েছে ভারতবর্ষে। তাই আমি একজন সনাতনী হিসেবে বাংলাদেশের সনাতনীদেরকে আশ্বস্ত করতে চাই, গোটা পৃথিবীর হিন্দুরা আর বাঙালিরা, ত্রিপুরায় হোক, আসামে হোক, পশ্চিমবঙ্গে হোক, উড়িষ্যায় হোক, যেখানেই বাঙালিরা আছে, আমরা সবাই বাঙালি, হিন্দু, মাইনরিটি কমিউনিটি বাংলাদেশ তাদের সাথে আছে। মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। আমরা প্রত্যেক বছর 9 আগস্ট পালন করি তমলুকের বানপুকুরে, এবং গোটা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে। আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি, এবং এক্ষেত্রে অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকের এই আন্দোলন শুরু হয়েছিল সর্বাধিনায়ক সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু, রজনীবাবু, মা মাতঙ্গিনী হাজরা এদের উদ্যোগে, এবং এর ফলশ্রুতিতেই 17ই ডিসেম্বর 1942 তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল, যে সরকার 22 মাস 17 দিন ধরে সমান্তরাল সরকার হিসেবে কাজ করেছে, এবং যে সরকারকে ব্রিটিশ অর্থশক্তি, পেশিশক্তি, রাজশক্তি দিয়ে দমাতে পারেনি, যে সরকার গান্ধীজির আহ্বানে আত্মসমর্পণ করে সরকারকে অবলুপ্তি ঘটিয়েছিল 1944 সালে। তাই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ তাম্রলিপ্তের ধ্বজাধারী এই ঐতিহ্যমণ্ডিত তাম্রলিপ্ত নগর, এবং মা মাতঙ্গিনী হাজরা যেখানে এক হাতে শঙ্খ, সনাতনের প্রতীক শঙ্খ, আর এক হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে এখানে প্রাণ দেহ রেখেছিলেন, সেখানেই আমরা প্রতি বছরের মতো পালন করি। এখানে এইসব কাজেও পুলিশের বাধাদান হয়। আমরা বিগত দিনে সকালেই করতাম, কিন্তু পুলিশ বাবুরা তোলামূল তাদেরকে আগে সুযোগ দিয়েছেন, আমাদেরকে একটার সময় করতে বলেছেন, তাই আমাদের দেরি হয়েছে। এখানে এসে আমরা কর্মসূচি পালন করলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে মাতঙ্গিনী হাজরার শহীদের জায়গার নাম ভুল বলবেন না। আপনি পিছাবনি বলেন, আপনি যথেষ্ট সম্মানীয় একটা প্রশাসনিক কর্ত্রী আমাদের রাজ্যের, শুনতে খুব খারাপ লাগে। আপনি দয়া করে এরপরে মা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নয় আপনি তার শহীদের জায়গাটা বলবেন না, যদি মনে না থাকে, আর যদি মনে থাকে সেটা যেন তমলুক এবং বানপুকুর এইটা উচ্চারিত হয়, পিছাবনি নয়। মুখ্যমন্ত্রী তার ভাইপোর হেলিকপ্টার আছে, আমাদের তো হেলিকপ্টার নেই, অনেক দূর যেতে হবে, 3.5 ঘন্টা। সৎ পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন, এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কালকে সোশ্যাল মিডিয়াতে তার শোক জ্ঞাপন করেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়েই
এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে এবং তিনি পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রের অন্যতম শরিক হিসেবে তার ভূমিকা রেখে গেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা কলকাতায় ছিলেন, আমার উপস্থিতিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে তার বিদেহী আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। সাথে সাথে তার পার্টির যারা সহযোগী কমরেড, প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী ডক্টর সূর্যকান্ত মিশ্র, ডক্টর সুজন চক্রবর্তী দেবী এবং ওনার কন্যা, তার সঙ্গেও আমি দেখা করে নমস্কার জানিয়ে এই পরিস্থিতিতে তাদের বুদ্ধবাবু 2006 সালে আমি বিধায়ক হয়েছিলাম। বুদ্ধবাবু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয়বার ঠিক নয়, তৃতীয়বারের জন্য। কারণ 2001-এ নির্বাচনের আগে জ্যোতিবাবু পদত্যাগ করে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। পরে 1-এ জিতেছিল এবং 1-এর পরে 2-এও 235 আসন নিয়ে বক্তব্য শুনতাম এবং আত্মসহায়ক ধরিয়ে দিতেন। আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন বিষয় অ্যাজ এ মুখ্যমন্ত্রী, অ্যাজ এ বিধানসভায় হতো। কিন্তু আমার সঙ্গে কথা ওনার হয়েছে প্রথম 2007 সালের 12ই মার্চ। রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত দিচ্ছে ডেকেছিলেন, হাত দিয়ে। এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম, তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময় বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলবন্দি আছেন, তৎকালীন তৃণমূলের যিনি লিডার অব দ্য লেজিসলেচার পার্টি ছিলেন, লিডার অব দ্য অপোজিশন, সেই 30 সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি। এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম, কারণ তখন উনি ডক্টরেট হননি। লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি, তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া ডেকে ফেলেছেন। আমি চলে গেছি। আমি তখন জুনিয়র এমএলএ, ফার্স্ট টাইম ইলেক্টেড। আমি চলে গেছি। এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল, সেটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে। তাই বুদ্ধবাবুর বিদেহী আত্মা অমরত্ব পাক এবং তিনি পশ্চিমবাংলার তার রাজনৈতিক নীতির বিরোধী আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতির আদর্শের সঙ্গে কখনোই মেলে না। তাই ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার সততা, নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি। উত্তরবঙ্গ জঙ্গল মহল এক সুরে কথা বলে চোরেদের সরাতে হবে। আমার আদিবাসী ভাইরা কেন বাইরের রাজ্যে যাবে? এখানে চাকরি তাদের দিতে হবে। আওয়াজ তুলুন, চাকরি চাওয়ার লড়াইতে আমাদের এগোতে হবে। আমাদের আদিবাসীরা, মায়েরা, দিদিরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন ছোট্ট, তারপরে শেষ করব। ঘোষণা করে গেলাম এখানে আমির মুর্মুকে, আমার যুবক ভাইদের যতগুলো গাঁওতা আছে তারা যদি ক্রীড়া সামগ্রী আর মাদল ধ্বংসা চায়,
তালিকা পাঠাবেন, আমি তাদের জন্য এই সেবা কার্য করব। জঙ্গলমহল আমার প্রিয় জায়গা। মমতা ব্যানার্জি রাস্তাই জানতেন না, আমি করেছি। এক সুরে আপনারা কথা বলেছেন, তাই 2011-তে পরিবর্তন এসেছিল। এদের এবার তাড়ানোর সময় হয়েছে। আমি জানি পুলিশকে যদি সোজা করা যায় তাহলে এই জঙ্গলমহলের মানুষ এগিয়ে আসবে। আতঙ্কের পরিবেশ করে রেখেছে। আর মাননীয় এসপি বাবু, মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে সভা করতে পারেন, আর শুভেন্দু অধিকারী বারিকুল ঝিলিমিলিতে আদিবাসী দিবস পালন করতে পারেন না। আপনি এটা নিয়ে দ্বিতীয়বার বাধা দিলেন, তৃতীয়বার বাধা দিন। আমিও বলে গেলাম, আমি আবার আসবো, আমি আবার আসবো। ফুল উৎসবে আসবো, করম পূজায় আসবো, পুষ্প পরবে আসবো, বাঁধনা পরবে আসবো, আদিবাসী দিবসে আসবো, বিরসা মুন্ডার জন্মদিনে আসবো, সিধু কানু চাঁদ মুর্মুকে প্রণাম করতে আসবো। আদিবাসী দিবস জিতকার, আদিবাসী দিবস